প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আপনারা দেখছেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশন। আসলে জীবনের কোনো না কোনো সময় প্রত্যেকটা মানুষের যে ব্যথাটা হয় বা যে কমপ্লেনটা আমরা করে থাকি সেটা হচ্ছে কোমর ব্যথা। এবং কোমর এমন একটা পোর্শন আমাদের পুরো বডিতে, যে পোর্শনটা আসলে পুরো আমাদের আপার বডি আর লোয়ার বডি খুব সুন্দর করে ব্যালেন্স করে, এবং এই ব্যালেন্সের জায়গাটা থেকে অনেক সময় ব্যথার শুরু বা ব্যথার সূত্রপাত হতে পারে। আজকে আমরা এজন্যই কোমরের সমস্যা এবং সমাধান নিয়ে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশন শুরু করছি। আমাদের সাথে আজকের অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ রেজাউল আমিন টিটু, সহযোগী অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যারের কাছে আমরা যাব, তবে তার আগে করোনা পরিস্থিতি নিয়ে এটিএন বাংলার সর্বশেষ রিপোর্টটি দেখে আসতে চাই। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 8,690 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 19 জন পুরুষ আর 3 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছে 17 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ 21,108টি নমুনা পরীক্ষায় 2,172 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 10.29%। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,70,878। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,687 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 5,22,405 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 91.51%। আমরা রিপোর্টটি দেখে আসলাম। স্যার, প্রথমে একটু করোনা পরিস্থিতি নিয়ে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই। হঠাৎ করে কিন্তু রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি যে হু করে আসলে সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আপনার অভিমত কি? আমরা আসলে মানে কেন বাড়ছে এবং এটার প্রতিকার কি হতে পারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাব্বির আপনাকে। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই এটিএন বাংলাকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। দ্বিতীয় আমি ধন্যবাদ জানাচ্ছি যেসব দর্শক যারা শুনতেছে কষ্ট করে আমাদের প্রোগ্রাম, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। জি স্যার। এবং সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। আমরা যথাসম্ভব সহজ ভাষায় আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করব। জি। যেহেতু মেডিকেল টার্মটা সবসময় জটিল, মেডিকেল টার্ম মানে এগুলো অনেক সময় অনেক কিছু সহজভাবে বলা যায় না। জি। তারপরেও আমরা চেষ্টা করবো যতটুকু সহজ ভাষায় সবাই যেন বুঝতে পারে, সবার জন্য বোধগম্য হয়, সে ব্যাপারে আমরা চেষ্টা করবো সবাইকে বোঝানোর জন্য। জি স্যার। তা আমি আপনি করোনা পরিস্থিতি আমি বলতেছিলাম যে করোনা পরিস্থিতির ব্যাপারটা হয়েছে কি, বর্তমানে কিছু নিউ স্ট্রেন দেখা দিয়েছে সব দেশে, এবং আমাদের দেশে কিন্তু ট্রানজিশন, এই যে বিভিন্ন দেশ থেকে লোকজন আসতে যাচ্ছে, এটা কিন্তু কোনো বাধা নিষেধ নাই এখন পর্যন্ত, কোনো বিধি নিষেধ বা বাধা কোনো কিছু নেই। বাধা বিধি নিষেধ নাই বলতে, রিসেন্টলি আমার বোন এসেছে, তো আমি দেখতে মানে যখন তাকে রিসিভ করতে গেলাম, জাস্ট সিম্পলি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ওই দেশ থেকে আসার সময় ওখান থেকে তারা করোনা পজিটিভ কে নেগেটিভ, এই জাস্ট রিপোর্টটাই শুধু দেখা হচ্ছে, এছাড়া তেমন আসলে বাইন্ডিংসটা ওইভাবে নাই। আসলে করোনা রিপোর্ট কিন্তু মানে যেটা নিয়ে আসে, এটা সত্যি কথা, রিপোর্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এটা 100% অ্যাবসোলিউট না। এটা কেউ বলতে পারে না যে এটা রিপোর্ট নেগেটিভ আসলে যে সে যে করোনা নিয়ে আসেনি, বা সে যে কোনো ডরমেন্ট অবস্থা নাই, ডরমেন্ট কোনো ডিজিজ নিয়ে আসেনি, এটা বলা মুশকিল। ডরমেন্টই আমরা বলি যে ডরমেন্ট কথাটা মিন হলো তার কোনো ডিজিজ প্রকাশ পায় না, হয়তো তার মধ্যে জীবাণুটা আছে কিন্তু ডিজিজের কোনো প্রকাশ নেই, সেটাকে আমরা ডরমেন্ট বলি আর কি। তো এই অবস্থা যে আসেনি এটা কোনো ব্যাখ্যা নাই। আবার সে প্লেন দিয়ে আসতো, প্লেনে তো অন্য কারোর থেকে সে ইনফেক্টেড হতে পারে, কারণ একটা প্লেনে বিভিন্ন দেশের যাত্রী আসে, আর একটা প্লেন বিভিন্ন জায়গায় ট্রানজিশন, অনেক জায়গায় তার ট্রানজিশন থাকে। এই সব কিছু নিয়ে আসে, দেশে আসার পর দেখা গেলো যে এখানে স্ট্রেন, নতুন স্ট্রেন আসলে সেভাবে সবসময় ডায়াগনোসিস করা সম্ভব হয় না। তো তারা যখন দেশে আসতেছে, বিভিন্ন কিছু কিছু স্ট্রেন রিসেন্টলি দেখা গেছে, এটি ইউরোপে পাওয়া গেছে, যে স্ট্রেনগুলো খুব দ্রুত ছড়ায়, বিশেষ করে ইংল্যান্ডের যে স্ট্রেনটা। জি। আর আমাদের দেশে ইংল্যান্ডের লোক প্রচুর আসছে, বিশেষ করে আপনারা বলতে পারেন যে সিলেটে, আমরা বলি সিলেটের লোকজন প্রচুর, ওদের কোনো না কোনো আত্মীয় ওদের ইংল্যান্ডে পাওয়া যায়। জি। তো সেই হিসাবে দেখা যায় যে ওদের কিছু লোক সবসময় আসা যাওয়ার মধ্যে থাকে, আর এটা ফ্যামিলি ব্যাপার, আসতেই পারে লোকজন, কিন্তু ব্যাপার হলো যে আমাদের গভর্নমেন্ট স্ক্রুটিনি যদি ঠিক মতো করে তাহলে হয়তো বা কিছুটা কমানো সম্ভব, কিন্তু সবসময় একদম পারফেক্ট হয় না। স্যার, একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে অলরেডি কিন্তু অনেক মানুষ ভ্যাকসিনেটেড ফার্স্ট ডোজ, তো অনেকের ধারণা যে ফার্স্ট ডোজ দেওয়ার কিছুদিন পরেই হয়তো আমি খানিকটা ইমিউনিটি পেতে পারি। এই জায়গাটাতে আসলে সবার যে স্বাস্থ্য সচেতনতা, যেটা মাস্ক পরা না পরা, হাতের বা অন্যান্য যেসব ক্রাইটেরিয়া যেগুলো আমরা ফলো করছি না অনেকেই, এটা কি কোনোভাবে মানে আপনি কি বলেন এক্ষেত্রে? প্রথম কথা, আমরা যে ভ্যাকসিন নিচ্ছি, এটা আমরা বলি এটা হলো মানে আর্লি ভ্যাকসিনেটেড, মানে পিওর ভ্যাকসিনেটেড বলা হয়, মানে আমরা ভ্যাকসিন নিচ্ছি কিন্তু এগুলো কিন্তু 100% মানে এই যা ওরা যে ফর্মুলাগুলো বলতেছে এগুলো কিন্তু 100% অ্যাকুরেট হবে, এটা কিন্তু এখন আমরা বলতে পারতেছি না। জি।
আমরা ধারণা করতেছি যেটা র্যাব থেকে আসছে আমরা সেটাই বলতেছি। WHO রিসেন্টলি যে কথাগুলো বলছে যে ভ্যাকসিন নিলে কিন্তু প্রথম ডোজে নিলে কিন্তু সেই ইমিউনিটি পাবে না, জি তাকে সেকেন্ড ডোজ নেওয়ার পরেও 2 সপ্তাহ পর তার ইমিউনিটি মানে অ্যাটলি ইমিউনিটি একটা নির্দিষ্ট পরিমাণ ডেভেলপ না করলে বডি কখনো ওই রোগের প্রতি প্রতিরোধ করতে পারে না। জি একটা নির্দিষ্ট পরিমাণ ইমিউনিটি থাকতেই হয়। জি আর সেই পরিমাণ ইমিউনিটি যেতে হলে যে WHO যে বর্তমান যারা বলতে চাচ্ছে যে সেকেন্ড ডোজ নেওয়ার 14 দিন পরে সেই ইমিউনিটি লেভেল পর্যন্ত আসতে পারে। জি ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা হয়তো শুনলেন যে আসলে ইমিউনিটি পাওয়ার জন্য দ্বিতীয় ডোজ নেয়ার 14 দিন পর আপনার ইমিউনিটি গ্রো করবে। সো সেক্ষেত্রে এখনই আসলে অসাবধান হওয়ার মতো কিছু পরিস্থিতি ঘটেনি। এই মুহূর্তে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ করোনা পরিস্থিতি আসলেই ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। স্যার, আমরা একটা প্রশ্ন নিতে চাই, দর্শক একজন আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি স্যারকে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো, নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমার 2015 সালে থাইরয়েড ক্যান্সার হয়েছিল। জি থাইরয়েড ক্যান্সার হয়েছিল, ডায়াবেটিস আছে, প্রেসার আছে। ডায়াবেটিস গ্লুকোমিটারে খাওয়ার আগে 7.2, খাওয়ার পরে অনেক সময় 9.2, অনেক সময় 7.9 এরকম থাকে। জি আর ডিজিটাল প্রেসার মেশিনের প্রেসার অনেক সময় উপরেরটা 125 বাই মানে 78, অনেক সময় 110/70 এই ধরনের থাকে। আর থাইরয়েড ক্যান্সারের আমি টেস্ট করেছিলাম ওই 8 তারিখ 3 মাস 2020 ইংরেজিতে। এরই মধ্যে আমি আর করোনার জন্য বের হয় নাই, টেস্ট করি নাই। তখন রিপোর্টে আমার থাইরোগ্লোবিউলিন অর্থাৎ টিজি ছিল 46.1, ওইটা 12 ছিল। এবং আমার আইডিএস আছে যে আর একটু চর্মরূপ আছে, আর আমার চোখও ড্রাই আই, যন্ত্রণা হয় খুব বেশি। এখন আমার প্রশ্ন হলো, আমি যে গ্লুকোমিটার এবং ডিজিটাল প্রেসার মেশিনে যে এই যে মেজারমেন্টটা করি, মাপি, ওই মাপা নিয়ে এবং 2020 সালের 3 মার্চের রিপোর্ট নিয়ে এখন যে আমার টিজি বাড়া ছিল, ওইগুলি নিয়ে কি আমি টিকা নিতে পারবো, নাকি আমাকে সবগুলি আবার নতুন করে নিতে হবে, টেস্ট করতে হবে? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। স্যার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, মানে ওনার যে সার্বিক পরিস্থিতি, উনি আসলে ভ্যাকসিন নিতে চাচ্ছেন, ওনার এই অবস্থায় উনি ভ্যাকসিন নিতে পারবেন কি পারবেন না? আচ্ছা, প্রথম আমি ওনাকে যে কথা মানে অ্যাসিওর করতে চাই যে WHO এরকম কিন্তু কোনো বাধা নিষেধ বলে নাই যে এই অবস্থায় ভ্যাকসিন নেওয়া যাবে না। জি, এই অবস্থায় কিন্তু ভ্যাকসিন নিচ্ছে, অনেকে নিচ্ছে। ওনার যদি সবকিছু নর্মাল থাকে অবশ্যই ভ্যাকসিন নিতে পারবে, কারণ এটা নিয়ে এখনো ভ্যাকসিনের কন্ট্রা ইন্ডিকেশন আমরা কিন্তু এরকম কোনো বিধিনিষেধ এখনো পাইনি। জি স্যার, যদি পাই তখন সেটা আলাদা ইস্যু আর কি। জি, আমরা আসলে করোনা পরিস্থিতির যে অবস্থা, বিরূপ অবস্থা থেকে আমরা আসলে আজকের স্পেসিফিক যে টপিক সেটিতে চলে আসতে চাই। সেটি হচ্ছে যে আমরা আজকে কোমর নিয়ে কথা বলতে চাই। আমাদের বডির একটা ইম্পর্টেন্ট পার্ট, আসলে এই পেইনটাতে ভোগে না এরকম মানুষের সংখ্যা মনে হয় খুব কম। একটু যদি বলেন যে কোমরে আর কি কি সমস্যা হতে পারে, বা কি কি সমস্যা নিয়ে আপনাদের কাছে পেশেন্টরা আসে? আচ্ছা, এটা একটু বলি। তার আগে আমি একটু কথা বলতে চাই যে কোমরের ব্যথাটা কেন হয় আমাদের। জি, এটা সবাই একটু জানা উচিত, বিশেষ করে আমাদের মানুষের জন্য। আমরা এটা হলো 4 পায়ের প্রাণী, আমরা 2 পায়ের প্রাণী, দুইটা কিন্তু আলাদা। জি, 4 পায়ের প্রাণীরা কিন্তু ওরা 4 পায়ে ভর করে চলে, এজন্য তাদের কিন্তু মেরুদণ্ডের উপর চাপ কম পড়ে। রাইট। 2 পায়ের প্রাণীরা কিন্তু আমরা পায়ের উপর ভর করে চলি, আমাদের কিন্তু বডি ওয়েটটা কোমর দিয়ে নামে, এজন্য আমাদের কোমরের উপরে চাপ বেশি পড়ে। এই জন্য আমাদের কোমরের সমস্যাটা খুব বেশি হয়। শুধু কোমর না, টোটাল মেরুদণ্ডের সমস্যাটা আমাদের এই কারণে বেশি হয়। এখন কোমরের কি কি সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসতে পারে? একটা হলো আমাদের মেইনলি রোগীরা ম্যাক্সিমাম সময় রোগীরা আসে কোমর ব্যথা নিয়ে। কোমরের বিভিন্ন ধরনের ব্যথা, কেউ শুয়ে থাকলে ব্যথা হয়, কেউ হাঁটলে ব্যথা হয়, কেউ হাঁটতে পারে না, কেউ বসার থেকে উঠতে পারে না, আর কারো ব্যথা সারাক্ষণই থাকে। এরকম এই বিভিন্ন ধরনের কমপ্লেন নিয়ে রোগীরা আসে। আরেক ধরনের রোগীরা আসে যারা কোমর থেকে পায়ে ব্যথা চলে যায়, হাঁটতে গেলে তাদের পায়ে ব্যথা হয়, বসে থাকলে তাদের কোনো সমস্যা হয় না। অনেকেই আসলে যেটা বলে যে পায়ের হচ্ছে মানে বাংলা ভাষায় যদি বলে যে রগে ব্যথা, পায়ের রগে ব্যথা, সো এই টাইপের পেইন নিয়ে, মানে এই টাইপের কমপ্লেইন নিয়ে আসে আর কি। সেটাই বললাম আর কি, যে কোমরে হাঁটতে গেলে তাদের এটা ক্লাসিক্যাল সিমটম হচ্ছে মানে হাঁটতে গেলে পায়ে ব্যথা হবে, শুয়ে থাকলে কিন্তু আর ব্যথাটা হয় না। আচ্ছা, অনেক সময় কেউ অনেক দূর হাঁটতে পারে, কেউ বেশি দূর হাঁটতে পারে না। আবার কিছু কিছু রোগী আছে নর্মাল, তারা নর্মাল কিন্তু একটু হাঁটলে তারা বসে পড়তে হয়, এত পায়ে ব্যথা করে তাদেরকে বসে পড়তে হয়। তখন তাদেরকে কিছুক্ষণ রেস্ট নিলে আবার হাঁটতে পারে। এটাও এক ধরনের রোগীরা নিয়ে আসে, এক ধরনের কমপ্লেন নিয়ে আসে।
আর আরেকটা যেটা সবচেয়ে ওয়ার্নিং কমপ্লেন আমরা যেটা বলি আর কি, যেমন কোমরের সমস্যা নিয়ে রোগী আসে, কোমরে ব্যথা, কিন্তু তার সাথে দেখা গেছে তার পায়ের শক্তি কমে গেছে কোনো কারণে। 2 নম্বর কথা হচ্ছে যে তার সাথে তার প্রস্রাব পায়খানা কন্ট্রোল নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এরকম কিছু কিছু রোগী আসে যেগুলো আমরা রেড ফ্ল্যাগ সাইন বা ওয়ার্নিং সাইন বলি আর কি। এছাড়া আর রেড ফ্ল্যাগ সাইনের মধ্যে একটা বয়স্ক রোগী সিভিয়ার তীব্র ব্যথা নিয়ে আসতেছে কোমরে, দেখা গেলো তার কোমর টাচই করা যাচ্ছে না, আচ্ছা, এরকম তীব্র ব্যথা নিয়ে এরকম কিছু রোগীও আসে। জি স্যার, এই জায়গায় আমার প্রশ্নটা হচ্ছে যে বেসিক্যালি কোমরের যে ব্যথা, এটার সাইন সিমটমস যেগুলো একটু পার্থক্য করবেন কি, যে কিডনির কারণে কোমরে যদি ব্যথা হয়, অনেকে এটা ফিল করে, যে মনে করে যে আমার কিডনিতে ব্যথা, কিডনির কারণে আমার কোমরে ব্যথা হচ্ছে, এবং আপনি বলছিলেন যে মেরুদণ্ডে যে স্পাইনাল কর্ডের প্রবলেমের কারণে ব্যথা হচ্ছে, অথবা হচ্ছে যদি হাড়ের কোনো ক্ষয় রোগ থাকে সেক্ষেত্রেও তো এই ব্যথাটা হতে পারে কিনা, স্পেসিফিক যদি বলতেন যে কোন ব্যথার প্রকারটা কিরকম। আচ্ছা, প্রথম যেটা আপনি বলতে চাচ্ছেন, কিডনি কোমর কিন্তু পুরো আলাদা জিনিস। অনেকে আমরা এটা নিয়ে দুইটাকে অনেকে মানে সেম মনে করে। আমাদের অনেক রোগী মনে করে যে কোমরের ব্যথা মানে তো কিডনি ব্যথা, তাদের একটা ধারণা হয়ে যায়। কিন্তু আসলে কিডনির ব্যথাটা হচ্ছে আমরা বলি লয়েন টু গ্রয়েন বলি, কথাটা হলো মানে লয়েন বলি আমরা এই অংশটাকে, গ্রয়েন মানে এই আপনি কুচকিটাকে। তো লয়েন টু গ্রয়েন পেনটা কিন্তু সাধারণত কিডনির ব্যথাটা এদিকে আসে। কিডনির ব্যথাটা অনেক সময় ডাল পেন হয়, আর যেটা সামনে যেটা আসছে যেটা লয়েন টু গ্রয়েন, এই ব্যথাটা কলেকি পেন হয়। কলেকি পেন মানে যে ব্যথাটা আসে খুব তীব্র হবে, আবার কিছুক্ষণ পর চলে যায়, একটা সময়ের পর আবার আসে, যেটাকে আমরা বলি কলেকি পেন। যখন আসে তখন খুব তীব্রভাবে আসে, মানে আমরা যদি স্টাবিং পেন বলে হয় কি, মনে হয় যে ছিঁড়ে ফেলে দিবে এরকম ব্যথাটা, আবার একটু পরে চলে যায়। এটা হলো লয়েন টু গ্রয়েন, এই পেনটা মানে কিডনি কারণে আসে। আর কিডনি কারণে ব্যাকে যে আপার ব্যাকে যে পেনটা, ওটা অনেক সময় ডাল ল্যাকিং একটা পেন থাকে, তীব্র পেন কিন্তু কখনো কিডনি ব্যথার জন্য এরকম হয় না, যদি কিডনির পাথর যদি না থাকে বা যেটা লয়েন টু গ্রয়েনের পেন, ওই ব্যথা ছাড়া। এই কিডনি ব্যথার সাথে আর কোমরের ব্যথা বললে, আমরা কোমরের ব্যথা কিন্তু কোমরের ব্যথা নিয়ে আসি, পেশেন্ট কিন্তু স্পেসিফিক বলে যে আমার মাজা ব্যথা করতেছে। এখন প্রেজেন্টেশনটা এক এক ধরনের এক এক রকম থাকে। কেউ বলে যে আমি হাঁটতে গেলে ব্যথা করে, কেউ বলে আমি শুয়ে থাকলে ব্যথা করে, আর কেউ বলে আমি সারাক্ষণে ব্যথা করে। 3 ধরনের পেশেন্ট নিয়ে আসে আমাদের কাছে। এখন এই পেশেন্টগুলোকে যদি আপনি ডিভাইডেশন যে কোনটা কি প্রবলেম বলতে চান, আমরা এই ডিভাইডেশনটাতে একটু পরে যেতে চাই। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমি শরীয়তপুর থেকে বলছি, জাজিরা থানা। আমার নাম আবুল বাশার। জি, বাশার সাহেব প্রশ্ন করুন। জি, সমস্যা হলো আমার ওয়াইফের সমস্যা হলো ওনার দীর্ঘদিন যাবত কোমরে ব্যথায় ভুগতেছে, এবং বাম পা বা ডান পা দোনো পা এখন অবশ ভাব। জি, বয়স কত না? বয়স হলো আপনার 40। ডায়াবেটিস আছে? যা ডায়াবেটিস নাই স্যার। হাঁটতে পারে উনি হাঁটতে পারছে ঠিকঠাক মতো? না, ওনার মানে হাঁটতেই পারতেছে না, এবং ডাইন হাত, ডাইন পা, বাম পা। আমি এমআরআই করাইছিলাম ডাক্তার সাহেবের কাছে, ঢাকা সাইদুল ইসলাম সাহেবের কাছ থেকে। এমআরআই রিপোর্টে আসছে, উনি বলছে যে ওষুধ দিয়ে দিলাম খান, কিন্তু আপনার হাড়ের কোমরের ভিতরে ছিদ্র, লিকের কথা বলছেন, লিক। বাশা সাহেব, আপনি যে ছিদ্রের কথা বলেন, মানে এটা কি করতে বলেছেন? লিক বলছেন? এই মুহূর্তে আমি কি করতে পারি ওনার কিনা, উনি তো এখন চলাচলের অযোগ্য হয়ে পড়ছেন। বাশা সাহেব, আপনি আপনার কথার মধ্যে আপনি বলেছিলেন যে ছিদ্র করতে বলেছে, নাকি ছিদ্র হয়েছে, কোনটা? না, বলছে যে লিক হয়েছে হাড়ের ভিতরে, কোমরের হাড়। সাইফুল সাহেব কিসের ডক্টর? আচ্ছা, সাইফুল সাহেবের কাছে যে গিয়েছিলেন, উনি মেইনলি কিসের স্পেশালিস্ট ছিলেন জানেন? ছিদ্র হয়েছে মানে। হ্যালো, উনি ছিল আপনার ডক্টর, ফিজিওথেরাপিস্ট? বুঝি নাই। আচ্ছা, আমরা এটা একদম ক্লাসিক্যাল সিম্পটম। আমি বলি এটা আমরা যেটা আমি আসলে যে প্রশ্নটাতে ছিলাম, যে এই যে ট্রিটমেন্টটা কি অর্থোপেডিক্সে যাচ্ছে, নাকি ফিজিওথেরাপিস্টে যাচ্ছে, নাকি নিউরোসার্জারিতে যাচ্ছে, এই স্পেসিফিক পয়েন্টটা আমি বলি, মানে সারা দেশে ফিজিওথেরাপিস্টদের ট্রিটমেন্ট হলো পরে। জি, আগে আপনাকে অথবা তারা ফিজিওথেরাপিস্টটা কখন করবে, আমি যখন অ্যাডভাইস করবো ফিজিওথেরাপি, তখন সে ফিজিওথেরাপিস্টে যাবে। জি, মেইনলি সারা পৃথিবীতে অর্থোপেডিক্স, নিউরোসার্জন দুইটাই গ্রুপেই এটা ট্রিটমেন্ট করে। এটা অস্বীকার করে লাভ নেই। কিন্তু আমাদের দেশে হচ্ছে কি, আপনি ট্রিটমেন্ট করা আগে শুরু করেছে, এটা হলো মেইন কথা। আমাদের প্রয়াত রশিদউদ্দিন স্যার, আমাদের নিউরোসার্জন, আমরা ওনাকে ফাদার বলি আর কি, উনি মারা গেছেন ভদ্রলোক, উনি ওয়ান অফ দ্য লিজেন্ডারি প্রফেসর বাংলাদেশ। রশিদউদ্দিন স্যার কিন্তু 1970-তে বাংলাদেশে প্রথম কোমরের সমস্যা, মাজার অপারেশন, এগুলো শুরু করেছে। উনি কিন্তু অনেকেরই অপারেশন করেছে, অনেক ভিআইপিরও। ইভেন
বর্তমানে অনেক ভিআইপি যারা সবার কাছে তো বলা মুশকিল। তো এই তো উনি 1970 থেকে আমরা এই জিনিসগুলো ডিল করে আসতেছি, কোমরের ব্যথাটা। আমাদের অর্থোপেডিক্স বন্ধুরা ওনারাও ডিল করতেছেন, কিন্তু ওনাদের কিন্তু খুব বেশি দিন হয়নি ওনারা এই ডিলিং শুরু করেছে, যেটা আমি বলবো আর কি। হয়তো ওনারা 10-15 বছর ধরে ওই ডিলিংসটা করতেছে, কিন্তু কিন্তু আমাদের এই নিউরোসার্জনরা আপনার 1970 থেকে এখন কত 2021 মানে অলমোস্ট আমাদের যুদ্ধের যে সময়টা সেখান থেকে অলমোস্ট যুদ্ধের 51 বছর বয়স, 51 বছর আমরা এই সমস্যাগুলো আমরা ডিল করতেছি, ম্যানেজ করতেছি। জি, তো স্বভাবত এক্সপিরিয়েন্সে কিন্তু একটা দাম আছে। আর আমি আরেকটা কথা বলি, অর্থোপেডিক সার্জনরা তো যারা ডিল করে তারা তো শুধু হার্নিয়া ডিল করে, জি, আর নিউরোসার্জনরা যারা ডিল করে, একটু পানি খেয়ে নিই, একটু কাইন্ডলি প্লিজ। জি, জি, অসুবিধা নেই। আলটিমেটলি যে জিনিসটা আমি আসলে আপনার কাছেই জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ওনার বাশা সাহেব যেটা বলছিলেন যে ওনার ওয়াইফের যে ব্যথাটা, এবং সেখানে ডাক্তার বা যার কাছে উনি কনসাল্ট করেছেন উনি বলেছেন লিক হয়েছে, হাড়ের লিক বা এরকম কিছু একটা। এটা আসলে কোন টার্মোলজি আমি ঠিক বুঝি নাই। এটা আমি ঠিক বুঝতে পারিনি আপনার বলতে। এই ধরনের কোনো টার্ম মেডিকেলে নাই, মেডিকেলে এই ধরনের কোনো টার্ম আজ পর্যন্ত শোনা হয় না আর কি। এখন যে ভদ্রলোক বলেছেন উনি আসলে কিসের ডক্টর, এই জন্য আমি শান্তি যাচ্ছিলাম উনি কিসের ডক্টর। জি, জি, ওনার যে সিমটম এটা কিন্তু ক্লাসিক্যাল সিমটম। জি, ও আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে অর্থোপেডিক সার্জনরা আপনি শুধু হাড় নিয়ে ডিল করে, কিন্তু নিউরোসার্জনরা হাড় রগ দুইটা নিয়ে ডিল করে। সুতরাং রগের যে ডেলিকেট স্ট্রাকচার এটা নিউরোসার্জন থেকে ভালো কেউ বুঝবে না। জি, যাক আমি তারপরে বলি ওনারাও ডিল করতেছেন, আমরাও ডিল করতেছি, ফিজিক্যাল মেডিসিনও কিছু ডিল করে। আমাদের এখানে অনেক ফিজিওথেরাপিস্ট নিজেরা ডক্টর বলে পরিচয় দিয়ে তারাও কিছু ডিল করতে চায় বর্তমানে। এটা কিন্তু বর্তমানে দেখা দিচ্ছে। এই ব্যাপারে প্রশাসনের উচিত এগুলো একটু মানে হ্যান্ডেল করা, কারণ ফিজিওথেরাপিস্টরা কিন্তু ডক্টর লিখতে পারে না। জি, কারণ বিএমডিসি রুলস অ্যাজ পার রুলস তা লিখতে পারে না ডেফিনেটলি। এখন আপনি যে কাদের সাহেব যে সিমটমটা কথা, এটা ক্লাসিক্যাল সিমটম, ওনার মেরুদণ্ডের সমস্যা, এটা ডেফিনেট, এটা পিএলআইডি বা এই ধরনের সমস্যা। কারণ হাঁটতে গেলে ওনার পায়ে ব্যথা হয়, পায়ে অবশ হয়। জি, দিস ইজ ক্লাসিক্যাল যেমন পিএলআইডি এবং স্পাইনাল স্টেনোসিস। অথবা আপনার যদি ওই স্পাইনাল টিউমার হয়, অনেকের হতে পারে, কিন্তু স্পাইনাল টিউমারের সমস্যাটা ডিফারেন্ট, একটু ডিফারেন্ট টাইপের। কিন্তু পিএলআইডির সমস্যা যাদের হচ্ছে তাদের কিন্তু এই সিমটমটা একদম ক্লাসিক্যাল। তারা হাঁটতে গেলে পা ব্যথা হয়, হাঁটতে পারে না। যাদের ক্যানেল স্টোনোসিস বলি আমরা, ক্যানেলটা মানে আমাদের ভার্টিব্রাল ক্যানেলটা যেটা কিন্তু আমাদের নার্ভটা যায়, ওই ক্যানেলটা যাদেরকে ছোট হয়ে যায়, ছোট হয়ে গেলে হয় কি হাঁটতে গেলে যখন চাপ পড়লে তখন সে হাঁটতে পারে না, আর বেশি চাপ পড়লে তখন তার পা অবশ হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়। আমাদের মাজার রগটা কি করে এটা সম্বন্ধে একটু আইডিয়া থাকতে হবে, মাজা দিয়ে যে রগটা যায়। আমরা স্যার মাজার রগ নিয়ে একটু পরে আসছি, আমাদের একজন দর্শক। তারপরে বাশা সাহেবকে বলি, আমরা ওনার প্রশ্নটা নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম শাহনুর বেগম, আমি ঢাকা থেকে বলছিলাম। জি, আমার একটু সমস্যা হলো, আমার সুগার আছে, হাইপারটেনশন টেনশন আছে, এগুলো মোটামুটি নর্মালে থাকে। আমি মিনিটে খাচ্ছি হাত করে, আর হলো আরেকটা ইয়ার ওষুধ খাচ্ছি, হাইপারটেনশনের জন্য খাচ্ছি ওলমিভাল। জি, এটা ওলমিভাল 10 খাচ্ছি, 20 অর্ধেক করে খাচ্ছি। জি, তো এখন আমার ইদানিং যেটা প্রায় 2-3 মাস যাবত আমার মাথার ভিতরে কেমন জানি করে, মাথাটা ঘুরায়, কিরকম একটা আনইজি ফিল করি, মাথার ঘাট থেকে ব্যথাটা উঠে, মানে ব্যথা না কেমন যেন। ইদানিং আরেকটা ডাক্তার দেখাইলাম, উনি আমাকে লসিটা দিচ্ছে, আমি 2-3 দিন যাবত লসিটাটা খাচ্ছি। কিন্তু আমার এখন যেটা হচ্ছে, মাথার চাঁদিটা মনে হয় কি আমি মানে খুলে ফেলতে পারলে আমার ভালো লাগে। চাঁদিটার মধ্যে কিরকম করে, কন্টিনিউ না, মানে ম্যাক্সিমাম সময়, বেশিরভাগ সময়তে এরকম আনইজি লাগে, চোখেও তখন ঝাপসা দেখি, আর কিরকম একটা লাগে আমি ফিলিংসটা বুঝাইতে পারি না, আমার খুব অস্বস্তি একটা ভাব লাগে। আপনার বয়সটা যদি একটু বলতেন। করতে পারি। আর একটা আমার পরবর্তী ডোজ ভ্যাকসিনের তারিখটা সামনে আসছে, আমি এই অবস্থায় কি ভ্যাকসিনটা দিব, আর এই মাথাটার জন্য আমি কি করতে পারি, আমাকে এদের সাজেশন দিবেন একটু। আপনার বয়স আমরা আমার বয়স 50 বছর বয়স। ধন্যবাদ। আচ্ছা, ওনার মেইন প্রবলেমটা হইছিল মাথা ঘোরা এবং আনইজিনেস। এই দুই ব্যাপারটা আসলে মাথা ঘোরানোর অনেকগুলো কারণ আছে। আমরা মাথা ঘোরানোর দুইটা কারণ, এটা সেন্ট্রাল কজ, এটা পেরিফেরাল কজ। সেন্ট্রাল কজটা যেটা ব্রেন কজ, পেরিফেরাল কজ অনেক কারণে হতে পারে, হার্টের কারণে হতে পারে, আরো অন্যান্য সমস্যা, ডায়াবেটিস আনকন্ট্রোল, প্রেশার আনকন্ট্রোল, অনেক ধরনের হতে পারে। জি, এবং অথবা সার্ভাইকাল স্পন্ডিলোসিস থাকলে হতে পারে, মানে ভার্টিব্রা, আমরা বলি ভার্টিব্রো বেসিলার ইনসাফিসিয়েন্সি যেটাকে বলা হয়, মানে ভার্টিব্রাল আর্টারি থেকে ব্রেনের যে রক্ত সঞ্চালন, এই রক্ত সঞ্চালন যদি কমে যায় আর কি, তখনও কিন্তু ভার্টিগো হতে পারে, কানের কারণে হতে পারে। অনেক ধরনের কারণে ভার্টিগো হয়। এখন ওনার ভার্টিগোটা কেন, এটা আসলে ওনাকে ডায়াগনোস করতে হবে।
অনেক সময় ইডিওপ্যাথিক ভাটাইগো হয়, আমরা বিনাল পজিশনাল ভাটাইগো বলি এটাকে, পজিশন চেঞ্জের সাথে ভাটাইগো হয়, এটাও একটা কারণ আছে। তো ওনাকে আগে ডায়াগনোস করতে হবে যে ওনার কারণটা কী কারণে সমস্যাটা হচ্ছে। উনি যদি ডায়াগনোস করার পর স্পেসিফিক ট্রিটমেন্ট উনি কিন্তু ভালো হয়ে যাবেন। ওনাকে ওই ট্রিটমেন্টটাকে স্পেসিফিক করতে হবে। ডায়াগনোস না করলে কিন্তু উনি শুধু ট্রিটমেন্ট বিভিন্ন দিকে যাবেন, কিন্তু উনি পুরোপুরি কিউর হবেন না। উনি যদি আগে পারফেক্ট ডায়াগনোস, উনি কোনো ভালো নিউরোলজিস্ট দেখাক, অথবা আমাদের কাছে আসতে পারেন, বেসিক্যালি নিউরোলজিস্টই দেখাক, এটা নিউরোলজিস্ট হ্যাঁ গেলেই ভালো ওনার জন্য। বা ওনারা যদি মনে করেন আমাদের কাছে, আমরা নিউরোসার্জনরা আসলে এগুলো কম ডিল করি, তারপর আমাদের কাছে আসলে এই কথা ঠিক না, আসলে আমরা ডিল করি, কিন্তু মেইনলি নিউরোলজিস্ট এটা ডিল করি। ভালো একজন দেখালে উনি, আমার মনে হয়, কিউর হতে পারবে। জি, আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। নিউরোলজিস্ট, ভালো একজন নিউরোলজিস্ট দেখালে আপনার সমস্যার সমাধান হতে পারে। স্যার, আমরা যে প্রসঙ্গে ছিলাম, কোমরের যে ভার্টিব্রার ভিতরের যে রগের কথা আমরা বলছিলাম, স্যার একটু যদি স্পেসিফিক করতেন। ঠিক আছে, আমি এটা বলতেছি। কোমরে আমাদের যে রগটা, মেরুদণ্ড দিয়ে আমাদের রগ যায়, এই রগটা ব্রেনের সাথে আমাদের কানেকশন করে। এই রগের সব জায়গায় একটা ফাংশন আছে। কোমরের রগ এক ধরনের ফাংশন করে, পিঠের রগটা এক ধরনের ফাংশন করে, ঘাড়ের রগটা এক ধরনের ফাংশন করে। কোথায় কি অসুবিধা হলে কি সমস্যা হতে পারে, এটা সম্বন্ধে আমার একটা ধারণা থাকা উচিত। এই ধারণাটা থাকলে হয় কি, কোমরের চিকিৎসাটাও সহজ হয়। তাই আমাদের রোগীরাও অ্যাওয়ারনেস ডেভেলপ করে, যে তাদের মধ্যে একটা সতর্কতা থাকে। যেমন কোমরের সমস্যা, রগটা আমাদের 3টা জিনিস কন্ট্রোল করে মিলে। আমাদের পায়ের শক্তিটা, 2 নম্বর হলো আমাদের প্রস্রাব পায়খানা কন্ট্রোল। এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কারণ প্রস্রাব পায়খানা কন্ট্রোল নষ্ট হয়ে গেলে কিন্তু আর ফেরত আসে না। আমাদের বইয়ের কথা হলো, কোনো পেশেন্টের যদি কোনো মাজাজনিত কারণে যে প্রস্রাব পায়খানা কন্ট্রোল নষ্ট হয়ে যায়, তাই কিন্তু 72 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে, মেজারমেন্ট করতে হয়। যে কোনো মেজার অপারেশন লাগে, যেটাই লাগুক, তাকে 72 ঘন্টা পার হয়ে গেলে সে আর ভালো হবে না, ভালো হওয়ার চান্স খুবই কম। তো একটা পেশেন্ট যদি, আপনাদের যদি অ্যাওয়ারনেসটা থাকে যে আমার 72 ঘন্টায় আসতে হবে, আর আমরা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এরকম অনেক পেশেন্ট পাইছি, এবং অনেকে ট্রিটমেন্ট করতে লেট করার কারণে, লেট করার কারণে এটা কি আজীবনের জন্য, তাহলে ওই আজীবনের জন্য কন্ট্রোলটা হারিয়ে যায়। আরেকটা জিনিস, আমাদের মেরুদণ্ড মাজার জিনিস, আরেকটা আমাদের সেক্স পাওয়ারটা কন্ট্রোল করে। জি, তো আমাদের এই সেক্স পাওয়ার এবং আমাদের প্রস্রাব পায়খানা কন্ট্রোলটা চলে গেলে আর আসে না। খুব ইম্পর্টেন্ট বিষয়। অ্যাজ এ ডেন্টাল সার্জন, আলটিমেটলি ম্যাক্সিমাম ডেন্টাল সার্জনের ব্যাক পেইন থাকে। আপনি যদি একটু বলেন যে এটার রিজনটা কি এবং আমরা এটা থেকে কিভাবে সমাধান পেতে পারি। আমি প্রথম কথা বলি, কোমরের ব্যথার অনেক কারণ আছে, মোর দেন 100 কজ বলা যায়। এবং আপনার 90% পেশেন্ট কিন্তু আপনি কোনো ট্রিটমেন্ট এবং পজিশনিং, ফিজিওথেরাপি, ব্যায়াম করলে ভালো হয়ে যায় 90% পেশেন্ট। অনলি 5 to 10% পেশেন্টের সার্জিক্যাল ইন্টারভেনশন বা অন্য ধরনের ইন্টারভেনশন লাগতে পারে। আজকাল অনেক ধরনের ইন্টারভেনশন করা হয়, পিআরপি, টিআরপি, অনেক ধরনের ইন্টারভেনশন দেওয়া হয়। যাই হোক, এখন আপনি যে বলতেছেন যে আপনাদের ডেন্টাল সার্জনদের কেন কোমর ব্যথা হয়, ম্যাক্সিমাম একটা হলো ডেন্টাল সার্জনের পজিশন একটা বিরাট ব্যাপার। আমাদের কোমর হচ্ছে একটা ট্রানজিশন পয়েন্ট, আমাদের বডি ওয়েটটা ওখান দিয়ে যায়। আপনি যখন ডেন্টাল সার্জনের ম্যাক্সিমাম সময় করে ঝুঁকে কাজ করতে হয়, তারা কিন্তু স্ট্রেট হয়ে কাজ করতে পারে না। অনেক ম্যাক্সিমাম সময় তাদের ঝুঁকে কাজ করতে হয়, লং টাইম ঝুঁকে কাজ করার কারণে আমাদের কোমর উপরে যে চাপটা, আমাদের কোমর উপরে চাপটা বেশি পড়ে। তো একটা সময় পর্যন্ত কোমর টলারেট করতে পারে, কখন কোমর টলারেট করতে পারে না বা কোমরের চেঞ্জ হয়, আপনি একই পজিশনে বসতে তখন কিছু চেঞ্জ হয়, আমরা বলি আর্থ্রাইটিক চেঞ্জ বা ডিজেনারেটিভ চেঞ্জ, যে কোনো ধরনের একটা চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার ফলে হয় কি, তখন জয়েন্টগুলো আগের মতো সেই স্ট্রেনটা ধরে রাখতে পারে না, ধরে রাখতে না পারলে তখন তার ব্যথা শুরু হয়। এই কোমর ব্যথাটা তার তখনই শুরু হয়, এবং এটা সবচেয়ে বেস্ট প্রতিকার উপায় হইতেছে তাকে পজিশনিংটা ঠিক করা। জি, আমরা মোটামুটি হয়তো বুঝতে পেরেছি। আমাদের দর্শক আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি রায়হান, ঢাকা থেকে বলছিলাম। জি রায়হান সাহেব বলুন, প্রশ্নটি করুন। জি রায়হান সাহেব, জানতে চাচ্ছিলাম যে মেল ব্রেস্টে কেন বড় হয়, আর গাইনোকোমাস্টিয়া নামে এটা আসলে কিসের জন্য হয়, মানে এটা হলে প্রতিকার কি, ঠিক আছে, আর হচ্ছে যে এটা খরচ কেমন পড়বে আর কি, এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ধন্যবাদ। আমাদের আজকে এটা টপিক কোমরের ব্যাপার স্যাপার নিয়ে, তারপরে উনি হচ্ছে গাইনোকোমাস্টিয়া নিয়ে জানতে চাচ্ছেন। গাইনোকোমাস্টিয়া, জি, মেল ব্রেস্ট কেন হয়? জি, আচ্ছা, এটা এখন স্পেসিফিক তো মেইনলি মেল ব্রেস্ট এটা হরমোনাল কারণেই হয় মেইনলি। জি, অনেকে লিভার সমস্যা থাকলেও হয় মেল, আমরা বলি যে গাইনোকোমাস্টিয়া। তো এটা এখন মেল ব্রেস্ট তো এটা তো আসলে ডিফারেন্ট লোকজন তারা ডিল করে। আপনি কসমেটিক সার্জনদের সাথে না, মেল ব্রেস্টের দুটো কারণ, কসমেটিক সার্জন প্লাস মেল ব্রেস্টের সবচেয়ে কমন যেটা হয়, এটা যদি ট্রিট না করে, এটা হলো একটা প্রি মেরিডিয়ান কন্ডিশন।
বা প্রি কার্সিনোজেন কন্ডিশন আমরা বলি, এটা যদি লং টাইম পারসিস্ট করে তাহলে তার মানে ক্যান্সারের দিকে ট্রান্সফার হওয়ার চান্স থাকে। জি, এই জন্য মেল বেস সার্জারি করে ফেলাই ভালো, জি, সাথে কসমেটিক ব্যাপারটা চলে আসে আর কি। স্যার আমরা আমাদের কোমরে ফিরে আসতে চাই, কারণ এই কোমরের উপর দাঁড়িয়ে আসলে অনেক কিছু করতে হয়। স্যার যেটা বলছিলাম যে এই যে কোমর ব্যথার এইগুলো আসলে চিকিৎসা কি 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 টাইপের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? একটা হলো যে কোমর ব্যথার প্রথম আমরা চিকিৎসা দিই অ্যাকুইট অবস্থায় আমরা বলি রেস্টে থাকতে। যে কোনো অ্যাকুইট পেন নিয়ে আসলে প্রথম আমরা বলি রেস্টে থাকেন। রেস্টে থাকলে কিন্তু ম্যাক্সিমাম ব্যথা চলে যায়, সাথে কিছু ওষুধ দিলে ম্যাক্সিমাম ব্যথাগুলোই ভালো হয়ে যায়। মানে অ্যাকিউট পেইন বলতে যেটা হঠাৎ করে আসলো অনেক সময় অনেক কারণ হইতে মাসল স্পাজমের কারণে, কিন্তু অনেক সময় মাসল স্পাজমের কারণে কিন্তু কোমর ব্যথা হয়, প্রচন্ড ব্যথা হয়। অনেক সময় দেখা গেলো ওয়েট ক্যারি করার জন্য হঠাৎ করে তার কোমর ব্যথা হলো। তো এই ধরনের ব্যথার রোগীরা যারা আসে অ্যাকুইট পেন, তারা কিন্তু রেস্টেই ভালো হয়ে যায় ম্যাক্সিমাম সময়। জি, এবং সাথে কিছু ওষুধ দিলে, ওষুধ মানে ব্যথার ওষুধ, মাসল রিল্যাক্সেশন, এগুলো দিলে কিন্তু তারা ভালো 5-7 দিনের মধ্যে তারা কিন্তু কিউর হয়ে যায়। জি, অনেকে যাদের কিউর হয় না, যারা দেখা যায় লং টাইম অন্য অন্য কারণ কোমর ব্যথা পারসিস্ট করতেছে, তখন তাদেরকে পরীক্ষা করে দেখ, সাথে আমরা অবশ্যই পরীক্ষা করি, মিনিমাম হলে আমরা একটা এক্সরে করে দেখি। জি, যার ব্যথা পারসিস্ট হয় মানে থেকে যায়, তখন তাকে এমআরআই বা অন্যান্য ধরনের পরীক্ষা করে দেখতে হয় আর অন্য কোনো প্রবলেম আসছে কিনা। যদি এই ধরনের প্রবলেম পাওয়া যায়, ধরেন কারো পিএলআইডি প্রবলেম থাকতে পারে, পলাস্টিক্স থাকতে পারে, এবং কারো কোমরে ইনফেকশন থাকতে পারে, কারো ফ্র্যাকচার থাকতে পারে, কোমরে টিউমার থাকতে পারে, অনেক কারণে, যাতে এগুলো খুব কম পার্সেন্টেজ 5 to 10% লোকের থাকতে পারে। এবং আপনাদের একটা কথা হল, পিএলআইডি সমস্যা হলে যে সব ধরনের পেশেন্টের সার্জারি করতে, এটা কিন্তু ঠিক না। পিএলআইডি পেশেন্টে আপনার 90% পেশেন্ট কিন্তু কনজারভেটিভ ম্যানেজমেন্ট হয়ে যায়, ভালো হয়ে যায়, প্রপার কনজারভেটিভ ফিজিওথেরাপি ব্যায়াম করলে এবং পজিশনিং মেনটেন করলে। আমরা বলি পজিশনিং, কোমরের একটা পজিশন আছে, আমাদের কিন্তু পুরো ভার্টিক্যাল বডির একটা পজিশন আছে। আপনি কিন্তু ভার্টিক্যাল বডিটা কিন্তু সোজা না, এটা কিন্তু নিজস্ব একটা কার্ভেচার মেনটেন করে। এটা কিন্তু আপনি যদি দেখেন, এটা কিন্তু এস শেপ বলি আমরা, জিনিসটা এস শেপে। এটা আমাদের কোমরটা হলো মোবাইল পার্ট, আমাদের কিন্তু বুকের পার্টটা যেটা এটা থোরাসিক পার্টটা, এটা কিন্তু মোবাইল না, এটা ফিক্সড। যাতে হয় কি মোবাইল পার্টের সাথে ফিক্সড পার্টের যে মুভমেন্টটা, আমাদের ঘাড়ের পার্টটা কিন্তু মোবাইল পার্ট। তো সুতরাং এই মুভমেন্টের কারণে দেখা যায় আমাদের মুভমেন্টটা কোথায় বেশি হচ্ছে, একটা ঘাড়ে বেশি হচ্ছে, এটা কোমরে বেশি হচ্ছে। যেহেতু ঘাড়ের ওয়েটটা বেশি না, ঘাড়ের ওয়েটটা সার্ভাইকেল, শুধু মাথার ওয়েটটাই তারা নেয়, এই জন্য ঘাড়ের সমস্যা হয়, কিন্তু মাজার মতো এত হয় না, কারণ মাজাটা পুরো বডির ওয়েটটা নিচ্ছে, আপার বডির যে ওয়েটটা, এই ওয়েটটা নেওয়ার কারণে কিন্তু মাজার সমস্যাটা বেশি হয়। এবং সাথে হলো কি, আমি যদি আমরা সার্জারির ব্যাপারে আসতে চাই যে কিভাবে কেন করতে হয়, আমরা তার আগে একজন দর্শকের ফোন দিতে চাই। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ কারামিয়া। জি, আমি গাজীপুর থেকে বলছিলাম। গাজীপুর থেকে, জি বলুন। আমি স্যারের কাছে একটু জানতে চাইছিলাম, আমার এই অক্টোবর মাসে 15 তারিখে অপারেশন হয়েছিল পায়ের। জি, কি অপারেশন? পায়ের হাড্ডি ভাঙা গেছিল আর কি, অ্যাক্সিডেন্ট করছিলাম। জি, কোন হাড্ডিটা? কোন হাড়টা? পায়ের কোন হাড়টা? নিচের দিকে? মোটা হাড়টা, পায়ের গোড়ালি থেকে আধা উপরে। আচ্ছা, জি বলুন, তারপর বলুন। তারপরে অপারেশনের পরে আপনার 14 দিন পরে অ্যান্টিবায়োটিক দিয়েছিল, খাওয়ার পরে হঠাৎ করে আপনার ইনফেকশন হয়ে ভিতর থেকে অনেক ময়লা বেরোয়েছে। আচ্ছা, এই ময়লাটা ওই সেলাই ফাইটে গিয়ে বেরোয়েছে, বের হওয়ার পরে 3 জায়গা থেকে বেরোয়েছিল। এখন আপনার নিচে এক জায়গায় একটু হালকা হালকা মানে ময়লাটা বেরোয়, বেশি না আর কি, অল্প একটু, এটা সারতেছে না। আচ্ছা, মানে আপনার কি ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নাই, আর ময়লা পরীক্ষা করছিল, এগুলা কোনো সমস্যা নেই। ওনার কি ইমপ্ল্যান্ট দেওয়া আছে? আপনার কি মানে ভিতরে কোনো ইমপ্ল্যান্ট টাইপ কিছু দেয়া আছে? রড দেওয়া আছে? রড বা কিছু দিয়ে হাড়টা জোড়া লাগে? প্লেট ভরা। প্লেট? ভিতরে প্লেট দেওয়া আছে? জি, প্লেট ভরা। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার প্রশ্নের কোমরের ব্যথা নিয়ে প্রোগ্রাম, তারপর হচ্ছে অনেক কোশ্চেন আসছে। অর্থোপেডিক সার্জনরা ডিল করে, উনি যে সার্জন দেখাইছেন, এটা তারই উচিত এটা ডিল করা। বাট ওনার প্রবলেমটা হচ্ছে যে মানে এখনো ইনফেকশনটা ওনার পারসিস্ট করছে অক্টোবর গত বছরের। এখন ব্যাপার হচ্ছে কোন ইমপ্ল্যান্ট দেওয়া আছে। এখন ইমপ্ল্যান্ট তো নিজে একটা বিরাট সোর্স অফ ইনফেকশন। ইয়েস, এটা তো বেসিক কথা। এখন ওনার ইমপ্ল্যান্ট দেওয়ার পরে ওনার ইনফেকশন হয়েছে, 4 মাস হয়েছে, এখনো কিন্তু ওনার ইনফেকশন কন্ট্রোল হয়নি। তো এই মুহূর্তে এটা আমরা যে সার্জন উনি ওটি করেছেন, ওনার সাথে যোগাযোগ করুক, উনি এটা বেটার পরামর্শ দিতে, হয়তো ওনার ইমপ্ল্যান্টটা রাখা যাবে কিনা এটা একটা কোশ্চেন হবে আর কি। জি, বা চেঞ্জ করতে হবে কিনা এটা একটা কোশ্চেন হবে।
অনেক সময় আপনার সোর্স না সরাই দিলে কিন্তু ইনফেকশন যাবে না। রাইট স্যার, আমরা আসলে ছিলাম কোমরের যে সার্জারি, যারা আপনারা নিউরোসার্জন তারা যারা সার্জারিগুলো করছেন, কখন বুঝবো যে আসলে আমার এখন এই মুহূর্তে সার্জারিটা করতে হবে, না করলে আসলে একদম না, এই সিচুয়েশনটা কখন আমার একজন পেশেন্ট হিসেবে কখন আমার টের পাবো? আচ্ছা, এটা আমরা বেসিক্যালি কথাটা আমরা আমাদের মেডিকেলটা আমরা বলি নিউরোলজিক্যাল ডেফিসিট হলে। আচ্ছা, নিউরোলজিক্যাল ডেফিসিট তো এটা তো আমাদের পেশেন্টটা বুঝতে হবে না, আমাদের সহজ কথা বলতে হবে। সহজ কথা কি, আমাদের প্রস্রাব পায়খানা কন্ট্রোল, আমি প্রথমেই বলেছিলাম। জি, যদি কারো প্রস্রাব পায়খানা কন্ট্রোল নষ্ট হয়ে যায়, এটা কিন্তু আর্জেন্ট সার্জারি করতেই হবে। জি, এটা তার অ্যাভয়েড করার কোনো উপায় নেই, এবং তাকে আর্জেন্টলি করতে হবে, দেরি করা যাবে না। আর 2 নম্বর কথা হচ্ছে, যদি কারো পায়ের শক্তি কমে যায়, তার কনস্ট্যান্ট ব্যথা তার রিলিফ হচ্ছে না, এবং স্পেসিফিক তার কজ পাওয়া গেছে, যেমন তার মেরুদণ্ডে টিবি বা অন্য কারণে ইনফেকশন অথবা টিউমার পাওয়া গেছে, তাদের ক্ষেত্রে সার্জারি করতে হবে। আরেকটা জিনিস, আমাদের যেটা কমন প্রবলেম যেটা হয়, যেটা আমরা বলি পিএলআইডি, মানে প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ইজ ভেরি মাচ কমন প্রবলেম। এটা আসলে মানে এটা প্রচুর পেশেন্ট পাওয়া যায়। এটা ক্লাসিক্যাল সিমটম হচ্ছে আমার পায়ে ব্যথা হবে, মাজার থেকে পায়ে ব্যথা আসবে, এবং পেশেন্ট হাঁটতে গেলে পায়ে ব্যথা শুরু হয়, শুয়ে থাকলে বা বসে পড়লে কোনো সমস্যাই থাকে না। জি, একটু আগে যে ভদ্রলোক বলছিলেন বাসামী, ওনার কিন্তু ওয়াইফের সেম সমস্যার কথাই বলতেছেন। জি, হাঁটতে গেলে পা অবশ্য হয়ে যায়, ওদের পায়ে ব্যথা করে। এখন এই পেশেন্টগুলো কিন্তু পিএলআইডি পেশেন্ট কিন্তু ম্যাক্সিমাম সময় কনজারভেটিভ ভালো হয়। কনজারভেটিভ চিকিৎসা, প্রপার চিকিৎসা নিলে, প্রপার রেস্টে থাকলে, ব্যায়াম করলে, ফিজিওথেরাপি নিলে সে কিন্তু ইমপ্রুভ করে যায়। কিন্তু যাদের ইমপ্রুভ করে না, ধরেন যারা ইমপ্রুভ করতেছে না, অনেক দিন পেইন, চলতে পারতেছে না, ব্যথায় প্রচন্ড ব্যথা, অনেকের এত ব্যথা হয়, আমরা কিছু কিছু পেশেন্ট দেখছি এত ব্যথা থাকে তারা কান্নাকাটি করে ব্যথাতে। তো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে তখন সার্জারি প্রয়োজন হয়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো কি, আমাদের মাজার সার্জারি নিয়ে আমাদের মানুষের মধ্যে একটা ভীতি আছে। এক্স্যাক্টলি, ওই ভীতিটার কথা জিজ্ঞেস করতে চাচ্ছি যে মাজাটা আসলে কতটুকু বড় কেটে বা ছোট ছিদ্র করে আলটিমেটলি আমরা সার্জারি করতে পারবে, এটা মাজা নিয়ে আমাদের ভীতি আছে। যে পিএলআইডি সার্জারিটা আমি যেটা বলি, যেটা কমন, যেটা আমরা করি, আমাদের মানুষের একটা ধারণা আছে কি মাজা অপারেশন করলে সে আর কোনোদিন হাঁটতে পারবে না, তো মাজা উঠতে পারবে না। এটা শুধু আমাদের দেশ না, গ্রাম বাংলার ধারণা। আমরা যদি কোনো রোগীকে যদি বলি, আমাদের দেশে আরেকটা সমস্যা কি, মানে আমাদের দেশের মানে অ্যাডভাইস দেওয়া লোকের কিন্তু কোনো অভাব নেই। এটা শুধু আমাদের দেশে এটা বিরাট সমস্যা। কারণ আপনি যদি এখানে কোনো কথা বলেন, আপনি এই ফার্মগেট থেকে গুলিস্তান যেতে দেখবেন যে 100 লোক তাকে অ্যাডভাইস দিয়ে, 100 না 1000 লোক তাকে অ্যাডভাইস দিয়ে দিচ্ছে। একজনের অ্যাডভাইস কিন্তু এক রকম হবে। তো আমার কথা হলো কি, আমি লোকজনের কাছে অনুরোধ যে আপনার যেজন স্পেসিফিক যে বিশেষজ্ঞ, ধরেন আপনি যে ব্যাপারে বিশেষজ্ঞ, আমি কিন্তু সে ব্যাপারে কথা বলতে পারি না। যে প্লেন চালায়, যে গাড়ি চালায়, সে কিন্তু আলাদা। যে গাড়ি চালায় সে কিন্তু প্লেন যে চালায় তাকে পরামর্শ দিতে পারবে না যে আপনি এইভাবে চালান। তা আপনি যে ব্যাপারে বিশেষজ্ঞ, আপনি বিশেষজ্ঞ পরামর্শ শোনেন, এটা হলো সবচেয়ে বেস্ট। এখন আমাদের এই ধারণাটার জন্য কিন্তু অনেক রোগী ভয় পায় যে আসলে অপারেশন করবো কিনা করবো না। মেরুদণ্ড পিএলআইডি অপারেশন এখন এত ছোট একটা জিনিস হয়ে গেছে, এটা ডে কেস হয়ে গেছে। ডে কেস আপনার সকালে করে আমাদের অনেক রোগী বিকালেও চলে যায়, একদিনও বেশি থাকতে হয় না। কোনো রোগী যদি ইনফেকশন বা অন্য কোনো সমস্যা না হয়, তার কিন্তু একদিনের মধ্যে, একদিন পরে চলে যায়। আমরা তো সকালে করে বিকালে অনেক রোগী ছেড়ে দিচ্ছি, এরকমও সময় গেছে, এরকমও পিএলআইডি রোগীগুলো। এবং আপনাকে বলি, পিএলআইডি এখন অপারেশন আমরা বলি মিনিমাম ইনভেসিভ কথাটা আসছে, স্পাইন সার্জারি মানে ছোট করে করা, এবং কি এন্ডোস্কোপ দিয়ে অনেকে করে বর্তমানে। মানে এন্ডোস্কোপ মানে যেটাকে আমরা বলি সহজ বাংলা ভাষা কি বললে বোঝা যায়, আমি ঠিক বুঝতে পারতেছি না, মানে ওই মেশিন দিয়ে করা আর কি, মানে ফুটো করে একটা মেশিন ঢুকিয়ে দিয়ে সেখান থেকে অপারেশনটা করে নিয়ে আসা। এছাড়া ছোট করে কেটে আমরা মিনিমাম ছোট করে, এবং পিএলআইডি অপারেশন আপনি এখন অবাক হবেন যে খুব বেশি গেলে 1.5 ইঞ্চি কাটা হয়। জি, এক লেভেলে 1.5 ইঞ্চি কাটে অপারেশন হয়ে যায়। আমাদের সময় একদম শেষ। যদি একদম দর্শকদের উদ্দেশ্যে এক লাইনে যে কোমর কিভাবে ঠিক রাখা যায় যদি বলেন। সবচেয়ে বড় কথা হলো আমাদের দর্শকদের যেটা বলা হয় যে মেরুদণ্ডকে সোজা রাখুন। জি, মেরুদণ্ডের যত্ন নিন। দুইটা কথা কমনলি চলে আসে। যত্ন আপনি কিভাবে নেবেন? যত্ন নেবেন আপনি মেরুদণ্ডকে এমনভাবে কোনো কাজ করবেন না যেটা মেরুদণ্ডের পজিশনটা নষ্ট হয়ে না হয়ে যায়। মেরুদণ্ডকে তার পজিশন মানে তার সোজা রেখে কাজ করবেন, এটার প্রথম কথা। 2 নম্বর কথা হলো ভারী কোনো জিনিস নেওয়ার আগে ইমব্যালেন্স, যেটা আপনি ব্যালেন্সে নেই, ধরেন আপনি একভাবে কাত হয়ে শুয়ে আছেন, ওইভাবে একটা জিনিস নিতে জানেন, তখন কোমরের উপর চাপটা বেশি পড়লে কোমরের সমস্যা হবে। জি, ধন্যবাদ। আলটিমেটলি মেরুদণ্ডের উপর চাপ কমাতে হবে, মেরুদণ্ডের যত্ন নিতে হবে, মেরুদণ্ডে ব্যায়াম করতে হবে, এটা হলো আমার কথা। আজকে আসলে অনেক কথা বলার ছিল কোমরের সমস্যা নিয়ে, আমরা অনেক কিছু জানলাম। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশন। আগামীকাল একই সময়ে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।